দর্শক, দেশের রাজস্ব ব্যবস্থাপনা ও শেয়ার বাজারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব আজ আমরা। আমাদের সঙ্গে আছেন BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমরা এর আগে দেখেছি যে অন্তর্বর্তী সরকারের সময়ে যে উদ্যোগটা নেওয়া হয়েছিল রাজস্ব বিভাগকে দুভাগে ভাগ করার একটি উদ্যোগ, এবং তখন বলা হয়েছিল যে নির্বাচনের আগেই আসলে রাজস্ব বিভাগকে পৃথকীকরণের পুরো কার্যক্রম শেষ হবে। যদিও পরবর্তীতে আমরা দেখেছি এই উদ্যোগ অনেকটাই ভাটা পড়েছে, আবারও নতুন করে সেই উদ্যোগ সামনে এসেছে। অনেকটা বলা হচ্ছে যে IMF-কে সন্তুষ্ট করার জন্য এই উদ্যোগ নিচ্ছে সরকার। কতটুকু সন্তুষ্ট হবে IMF? আসলে IMF-এর যে ঋণ চুক্তিটা আসলে শেষ হয়ে যাচ্ছে IMF-এর সাথে, মানে এটা মাঝপথে আর কি শেষ হয়ে গেল। তো সেটার একটা শর্ত ছিল আসলে যে IMF চাচ্ছিল যে দুই ভাগে ভাগ হোক আমাদের NBR। তো আলটিমেটলি এটার তো আসলে উদ্যোগ আগের সরকার নেয়নি, কিন্তু এই অন্তর্বর্তী সরকার সেটা নিয়েছিল এবং সেটার আইনও হয়েছে, মানে আইন মানে অধ্যাদেশ আর কি তারা করেছে। কিন্তু এই বর্তমান সরকার ক্ষমতা আসার পরেও কিন্তু সেটা নিয়ে অ্যাক্টিভ একটা পারসিউশন মতো গেছে। তো সেটার কারণেই কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে যেহেতু IMF-এর শর্ত ছিল এটা, তো সেটার কারণে এখন যেহেতু IMF-এর প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, তারা কিন্তু মোটামুটি মিটিংগুলো করেছেন। তো এটারই একটা কন্টিনিউশন হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে সরকার আবার এটা নাড়াচাড়া দিচ্ছে, এবং আসলে এটা প্রয়োজনও ছিল। তার কারণ এই যে NBR-এর মধ্যে একটা হচ্ছে যে কর নীতি আর একটা হচ্ছে কর প্রশাসন ব্যবস্থাপনা। হ্যাঁ, ওই প্রশাসন বা ব্যবস্থাপনা, এই দুইটাকে আলাদা করা। তার কারণ করের হার যারা নির্ধারণ করেন বা বিভিন্ন খাতে আসলে কী ধরনের কর হার হবে বা করের নীতিটা কেমন হবে, তো সেটা আসলে কর আদায়ের থেকে একটু পৃথক হওয়া উচিত। তার কারণ যিনি আসলে নীতি তৈরি করবেন তিনি যদি আদায় করেন তাহলে সেটা সাংঘর্ষিক হতে পারে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। তো এই কারণেই যদিও একই প্রতিষ্ঠান, কিন্তু তারপরেও এই দুটো আলাদা থাকা উচিত। এবং আমি মনে করি যে এটা বাংলাদেশের যে কর ব্যবস্থাপনা সেটা গতিশীলতার জন্য এটা দরকার। এবং একই সঙ্গে যে আসলে এখানে বিভিন্ন রকমের যারা স্বার্থান্বেষী গোষ্ঠী থাকে, বিশেষ করে যে ব্যবসায়ীদের মধ্যে অনেক সময় দেখা যায় যে তারা আসলে কর ফাঁকি দিতে চান। এটা বাংলাদেশের শুধু সমস্যা নয়, পৃথিবীর যে কোনো দেশেই যদি সুযোগ থাকে তাহলে লোকজন কর ফাঁকি দিতে চায়। এটা তো মানুষের সহজাত একটা প্রবৃত্তি। অন্যান্য দেশে আসলে রাজস্ব ব্যবস্থাটা কেমন? সেখানেও কি নীতি বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগ রয়েছে? হ্যাঁ, ওইটা মানে মোটামুটি যারা ভালো করেছে পৃথিবীর বিভিন্ন দেশে প্লাস উন্নত দেশগুলোতে এটা কিন্তু আলাদা থাকে। এবং এটা যেহেতু একটা গ্লোবাল প্র্যাকটিস, তো এই গুড প্র্যাকটিস হওয়ার কারণে IMF এটাকে পার্সু করে। এবং সবসময় আসলে এটা মানে দুটার মধ্যে আলাদা থাকাটাই ভালো। এবং এটা হলে হয় কি যে তখন কিন্তু যিনি আসলে কর আদায় করতে যান তখন কিন্তু তার নিজস্ব যে অ্যাটাচমেন্ট সেটা থাকে না। তো আর যদি ওইটা না হয়, যদি একই মানুষ যদি নীতিও তৈরি করছেন এবং আদায় করছেন, তখন কিন্তু দেখা যায় কি যে যারা আদায় করেন তাদের সঙ্গে কিন্তু এই যে মাঠ পর্যায়ে যারা হচ্ছে বিশেষ করে যারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বা যে কর্পোরেটস বা বিভিন্ন রকমের যে রাজনৈতিক ব্যক্তি যারা কর দিয়ে থাকেন মূলত, তো তাদের সঙ্গে কিন্তু এক ধরনের একটা সখ্যতা তৈরি হওয়ার সুযোগ থাকে। তো এটাকে তখন আর কেউ অস্বীকার করতে পারে না, যার ফলে তখন কিন্তু আর ঠিক দেশের স্বার্থে যে করের হার নির্ধারণ করা এবং আদায় পদ্ধতিও ঠিক করা, তো সেই বিষয়গুলো হয়ে ওঠে না। তো এই কারণেই আসলে এই দুটো যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে যারা আদায় করবেন তারা সরাসরি হয়তো তাদের সঙ্গে যুক্ত থাকলে মানে যারা কর প্রদান করেন তাদের সঙ্গে, আর নীতিটা আলাদাভাবে তৈরি হলে তখন কিন্তু অবজেক্টিভলি সায়েন্টিফিক্যালি তখন কিন্তু এই ট্যাক্স রেট ডিটারমিনেশনের কিন্তু এটা মানে মানসিক প্রস্তুতিটা তৈরি হয় এবং প্রতিষ্ঠানও তখন কিন্তু নিরপেক্ষ থাকে। এর ফলে তো স্বচ্ছতা এবং জবাবদিহিতে অনেকটা নিশ্চিত হবে। কর আদায়ের পরিমাণ কতটুকু বাড়তে পারে? এটা আদায় বাড়তে পারে, তার কারণ যখন আসলে এই কর নীতিটা আলাদা হয় তখন কিন্তু আমার করের হারটাও তখন ঠিক দেশের স্বার্থ বিবেচনা করে গ্রহণ করা হয়। তো এই কারণে যেটা হয় যে ইমিডিয়েটলি আমরা তেমন কোনো ফলাফল হয়তো নাও পেতে পারি, কিন্তু এটার যে মিড টার্মেই তখন কিন্তু এটার ভালো রেজাল্ট আসা শুরু করবে। তার কারণ তখন আমাদের মানসিকতা এমন হবে যে যারা এখানে আছেন, যারা কর নীতিটা তৈরি করছেন, তারা কিন্তু দেখবেন যে ওই যে প্রোডাক্টটার উপরে তারা করের হারটা তৈরি করছেন এবং যে শর্তগুলো তারা আরোপ করছেন, তো তখন ওইটা দেশের সঙ্গে এবং এই যে ইন্ডাস্ট্রি আছে, যে সেক্টর আছে, সেই সেক্টরের ইন্টারেস্টটা তখন ওনারা দেখবেন এবং একই সঙ্গে যে রেভিনিউ জেনারেশন সেটাও দেখবেন। আর বাংলাদেশের যেটা হয় যে ধরেন এক ধরনের কিন্তু একটা বড় সমস্যা হলো যে এই ডিসক্রিশনারি পাওয়ার, মানে যে যারা ট্যাক্স কালেক্টর, তো তাদের এটা থাকার কারণে আমাদের অটোমেশনটা হচ্ছে না ওইভাবে। এবং আমাদের এই যে পুরো কর নীতি এবং কর প্রশাসন আলাদা হলে তখন এই যে গতিশীলতা বাড়বে, তার কারণ সেলফ ইন্টারেস্টটা তখন আর থাকবে না, যার ফলে যারা কর নীতি তৈরি করছেন তাদের নিজস্ব আগ্রহে কিন্তু তখন এই যে NBR অটোমেশন যেটা হবে। তো এই কাজটা প্রথমে কিছুটা শুরু হয়েছিল যখন একটা অ্যাডভাইজারি কমিটি তৈরি করা হলো NBR রিফর্মের জন্য, তখন তারা পুরো জিনিসটাকে এইভাবে আসলে ভিজুয়ালাইজ করছিলেন যে একেবারে হেডকোয়ার্টারে বসে রিয়েল টাইমে কোথায় কোন অ্যাসেসমেন্ট হচ্ছে, তো সেটার অটোমেটেড একটা ডেটা চলে আসবে এবং সেখানে টেকনোলজিগুলো ইউজ করা হবে। তো এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এটাকে পার্সু করে খুব দ্রুত এটাকে বাস্তবায়ন করা, এবং এটা বাস্তবায়ন করলে কিন্তু এই যে এখন IMF-এর সঙ্গে যে একটা দরখাস্ত চলছে যে নতুন ঋণ চুক্তির জন্য, তো সেইটা আসলে সাইন করাটা সহজ হবে।
আর এরপরে হয়তো রাতারাতি আমরা তেমন কোনো পরিবর্তন দেখবো না রাজস্ব আদায়, কিন্তু এটা একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি করবে যে তখন পরবর্তী সময় থেকে অটোমেশনও হবে এবং এর পাশাপাশি আমাদের রাজস্ব আদায়ের পরিমাণটা বাড়বে এবং এই ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানোটাই হলো আইএমএফের সবচেয়ে বড় শর্ত। তো সেইখানেই আমরা বারবার পিছিয়ে যাচ্ছি। এই বছর তো অবস্থা আর একেবারেই খারাপ। তো সুতরাং আগামী এই যেটা অর্থবছর নতুন শুরু হলো, তো সেইখানে আমাদের দৃশ্যমান অগ্রগতি করতে হবে। এক হলো যে বাজেট বাস্তবায়নের স্বার্থে, অন্যদিকে আইএমএফের সঙ্গে যে এখন ঋণ চুক্তি হতে যাচ্ছে, তো সেটাও তো বাস্তবায়ন করতে হবে। তো সেটার স্বার্থে আমি মনে করি যে এটা একটা বিশাল একটা কাজ। মানে আইনগত দিক থেকে মনে হয় যে আসলে হয়তো শুধু আইন করে দিলেই হয়ে গেল, বিষয়টা এরকম নয়, যে সবাইকে তো মোবিলাইজ করতে হবে, তাদের দায় দায়িত্বটা বুঝিয়ে দিতে হবে। এবং এটা নিয়ে এনবিআর এর মধ্যেও তো ব্যাপক আন্দোলন হয়েছে, অনেক কাঠখড় পুড়িয়ে আসলে আজকের এই অবস্থায় আসতে হয়েছে। এবং অন্তর্বর্তী সরকারের জন্য এটা বিশাল চ্যালেঞ্জ ছিল। তাকে যখন এই মানে আসলে নজিরবিহীনভাবে এই কর্মকর্তারা যখন এই আন্দোলনে চলে গেলেন, তো তখন কিন্তু আসলে এই পুরো প্রতিষ্ঠানটা প্রায় ভেঙে যাচ্ছিল। তো এর ফলে বাংলাদেশে কিন্তু বিদেশে ভাবমূর্তিও নষ্ট হয়েছে এবং তখন আমাদের রাজস্ব আদায়ও হয়নি ওই সময়টাতে, কিন্তু পরে তারা কষ্ট করে কাজ করে হয়তো এটা পুষিয়ে দিয়েছেন। কিন্তু এই সময়ের মধ্যেই আসলে যে অচল অবস্থা তৈরি হয়েছিল, সেটা আমাদের দেশের জন্য একটা বিরাট উদাহরণ যে এইরকম একটা প্রতিষ্ঠান যেটা খুবই স্পর্শকাতর একটা প্রতিষ্ঠান, তো সেখানেও যে আসলে কর্মবিরতি হয়, কলম বিরতি হয়, সেটা আমরা প্রথম দেখলাম এই স্বাধীনতার পরে। পুরোপুরি তো কার্যক্রম থমকে গিয়েছিল, একেবারে থমকে গিয়েছিল এবং এটাই হলো আমাদের আসলে বটম লাইন, যে এরকম একটা রেজিস্ট্রেশন তৈরি হতে পারে। তো সুতরাং আমরা আমাদের অভিজ্ঞতাটা জানি এবং এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এবং সবার সম্মতিক্রমে আসলে কাজটা করতে হবে। তার কারণ যে কোনো আমরা সংস্কার করি না কেন, তো সেখানে যারা কি স্টেক হোল্ডার, যারা এই প্রতিষ্ঠানের মধ্যে আছেন, তো তাদেরকে তো জিনিসটা আসলে বুঝে তাদের সম্মতিতে বিষয়টা যদি হয় তাহলে এটা টেকসই হবে। এবং আগামী দিনে এই আসলে সরকারের কাজই হবে যে এই স্টেক হোল্ডারদের মধ্যে কনসালটেশন করে নিয়ে বাইরের এক্সপার্টদের নিয়ে এসে আসলে আমি মনে করি যে এই কাজগুলোকে বোঝাতে হবে। শুধুমাত্র আইন করা নয়, বরং আইন বাস্তবায়ন হলে ধাপে ধাপে কারা কী কাজটা করবেন এবং যারা কর নীতির সঙ্গে জড়িত থাকবেন তাদের আসলে মূল কাজ কী কী জায়গাতে হবে, সেখানে গবেষণা বাড়বে, সেখানে স্টেক হোল্ডারদের সাথে যে আলাপ আলোচনা এগুলো করে নিয়ে আমি মনে করি যে এখানে তাদের প্রশিক্ষণেরও বিষয় আছে। আমরা হয়তো যে ট্যাক্সের যারা অফিসার আছেন তাদের হয়তো মাস্টার্স করতে পাঠাই বা পিএইচডির জন্য পাঠাই, কিন্তু এই পুরো জিনিসটা বাস্তবায়ন করার জন্য আসলে বিদেশের অভিজ্ঞতাগুলো কেমন, যারা অটোমেশন করেছে, যারা আসলে এইভাবে বাইফার্কেট করে তাদের এই পুরো রাজস্ব ব্যবস্থাপনাকে গতিশীল করেছে, তাদের অভিজ্ঞতাগুলো তো সঞ্চয় করতে হবে। তো এইভাবে করে পুরো একটা স্মার্ট ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্যাক্স পলিসির এই রিফর্মগুলো আমাদের করতে হবে। করলে তখন কিন্তু আমাদের এই যে রেভিনিউ জেনারেশন একটা ভালো ভবিষ্যৎ আছে। আপনি কর জিডিপি অনুপাতের কথা বলছিলেন, আর 7.4% অনুপাত, এটা কিন্তু দক্ষিণ এশিয়ার ভিতর মধ্যে সর্বনিম্ন অনুপাত বাংলাদেশের। এটাকে 10% কিংবা তার উপরে নিয়ে যাওয়া কি আদৌ সম্ভব খুব দ্রুত সময়ের মধ্যে? না, এটা আমাদের একটু মিডিয়াম টার্মে করতে হবে, মানে এটা রাতারাতি হবে না, হয়তো এই অর্থবছরই হবে না। তার কারণ এটার সঙ্গে আবার বিনিয়োগের একটা সম্পর্ক আছে। তো বিনিয়োগের অবস্থা এখন খুব একটা সন্তোষজনক নয়। আর ডিসেম্বর পর্যন্ত তো আমাদের আসলে একটা কন্ট্রাকশন মনিটারি পলিসি আছে। ওই যে সংকোচনমূলক মুদ্রানীতি, সেটাও কিন্তু আইএমএফের পরামর্শ, যে তারা বলছে যে মূল্যস্ফীতি 7% আসতে হবে, তাইলে তারপরে হলো আমাদের যে সুদের হার সেটা কমানো যাবে এবং মনিটারি পলিসিটাকে ফ্লেক্সিবল করতে হবে। তো সুতরাং এখানে একটা ডুয়াল একটা কমপ্লেক্সিটি, একটা হলো যে এনবিআর তার যে সংস্কার, তো আর পাশাপাশি হলো আমাদের ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো, এবং এটা করার জন্য কিন্তু আমাদের সেরকম মনিটারি পলিসিও লাগবে। তো ডিসেম্বর পর্যন্ত আমরা পারছি না এটা করতে। এরপরে আমাদের এটা হয়তো মনিটারি পলিসি ফ্লেক্সিবল করলে তখন ইনভেস্টমেন্ট আসবে, তখন কিন্তু রেভিনিউ কালেকশন ভালো হবে। তো এটা করতে হবে, পাশাপাশি আমাদের অটোমেশন দরকার এবং পুরো যে এই এনবিআর সেটার কিন্তু একটা স্মার্টনেস দরকার, উইলিংনেস দরকার, এবং একই সঙ্গে তারা যে আগ্রহের সঙ্গে কাজ করে দুর্নীতিমুক্ত হয়ে স্বচ্ছতার সঙ্গে যদি রাজস্ব আদায় করে, আমার ধারণা যে হয়তো আমরা এই অর্থ বছরের মধ্যে অনেকটাখানি গতিশীলতা দেখতে পাবো। এবং যদি ওই রকম 10-11% না হয়, 8-8.5% হয় এই চলতি অর্থ বছরে, সেটাও আমাদের জন্য একটা বড় অগ্রগতি। এরপরে আস্তে আস্তে আমরা হয়তো একটা মাইলস্টোন তৈরি করে যে ধাপে ধাপে 2-3 বছরের মধ্যে আমরা 10-11% নিয়ে যাব। অটোমেশনের কথা বলছিলেন, অটোমেশন ছাড়া তো আসলে এনবিআরকে দুর্নীতি মুক্ত করা কিংবা আমাদের রাজস্ব বাড়ানোর ক্ষেত্রেও একটি বড় ভূমিকা অটোমেশন রাখবে। অটোমেশনের তো অনেকটা বাধা রয়েছে, অনেকদিন ধরেই আমরা শুনছি অটোমেশন পুরোপুরি অটোমেশনে যাবে, সেখানে আসলে বাধাগুলো কি কি? না, সেক্ষেত্রে আমাদের টেকনোলজির একটা বড় সমস্যা আছে। মানে আমরা যদি ভারতের দিকেও তাকাই, তাদেরও তো অনুন্নত অনেক কিন্তু রাজ্য আছে। তো সেখানে কি করছে, দোকানে গেলেই দেখা যায় কি যে তারা কিন্তু যে কোনো ট্রানজ্যাকশনে ওটা কিন্তু অটোমেটেড হয়ে সঙ্গে সঙ্গে সরকারের কোষাগারে অর্থ জমা পড়ছে। কিন্তু বাংলাদেশে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু এরকম ঠিক যখন লেনদেন হচ্ছে তখন কিন্তু এই করটা আদায় হচ্ছে না। এই যে আমরা ক্যাশলেস অর্থনীতির কথা বলছি, সেখানেও তো আসলে হচ্ছে না। না, এটা হচ্ছে না। আমরা কিউআর কোড চালু করেছি, হ্যাঁ, তো এখন ওইটা একটা স্টেপ, কিন্তু আলটিমেটলি আমাদের যত ট্রানজ্যাকশন হবে ওই স্টেপেই যদি আমাদের রেভিনিউ জেনারেশনটা হয়, তাহলে কিন্তু ডাবল ট্যাক্সেশন ট্রিপল ট্যাক্সেশনগুলো হয় না।
তো জনগণও হয়রানির হাত থেকে বাঁচছে এবং একই সঙ্গে সরকারও কিন্তু সঙ্গে সঙ্গে রাজস্ব আদায় করতে পারছে। বছর শেষে গিয়ে যদি ট্যাক্স রিটার্নটা দাখিল করা হয় আলটিমেটলি তো সেখানে কিছু হচ্ছে না। কিন্তু এইবার সরকার একটা ভালো কাজ করেছে, সেটা হলো যে এই ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এই যে আমরা কিন্তু এই বছরের যে কোনো সময় কিন্তু রিটার্ন সাবমিট করতে পারবো। তো এটা করেছে, এটা একটু ফ্লেক্সিবিলিটি দিবে, কিন্তু একই সঙ্গে আমার মনে হয় কি যে আসলে এই ভ্যাট এবং এই রিটার্ন এটার পাশাপাশি আমাদের এই যে সমস্ত রকমের ট্রানজ্যাকশন এই জায়গাতে যদি আমরা এরকম মেশিনগুলোকে ইনস্টল করতে পারি, করে ওই লেনদেনের সাথে সাথে আমাদের ভ্যাটটা কালেকশন হয়ে গেল, ট্যাক্স কালেকশন হলো, বা যেরকম আমাদের যে বিভিন্ন রকমের ডিউটি আছে, এক্সাইজ ডিউটি শুরু করে আমরা যেরকম একটা সাপ্লিমেন্টারি ডিউটি এবং একই সঙ্গে যে এই ট্যারিফ প্রত্যেকটা জায়গায় বর্ডারের ওই যখন বর্ডারের পণ্যটা ক্রস করলে সাথে সাথে আমাদের ট্যারিফ বসবে এবং ওই রিয়েল টাইমে এটার কালেকশনটা হবে। এটা হলেই তখন কিন্তু আমাদের যে স্বেচ্ছাচারী যে সমস্ত ক্ষমতা আছে বা যে আমরা দুর্নীতি অনিয়মের কথা শুনি, তো সেই জিনিসগুলো কিন্তু তখন আর হবে না। তো সুতরাং এই দেশের জাতীয় অর্থনীতির স্বার্থে এবং আসলে এই কর্মকর্তারা তো আসলে সামাজিকভাবে কিন্তু অনেকটাই এই এক ধরনের হেয় অবস্থাতে থাকেন। তাদেরকে কিন্তু সাধারণভাবে, যদিও অল্প কিছু কর্মকর্তারা হয়তো দুর্নীতির সাথে জড়িত, কিন্তু সার্বিকভাবে এই হাজার হাজার কর্মচারী তাদের কিন্তু সমাজের অবস্থানটা ভালো নয়। তো এই সমাজের অবস্থানটাও উন্নতির জন্য আমি মনে করি যেটা প্রয়োজন, এবং এর পাশাপাশি আমাদের রাজস্ব আদায় তো বাড়াতে হবে। যথেষ্ট সম্ভাবনা আছে, $511 বিলিয়ন অর্থনীতি, কিন্তু সেখানে কোনো ট্যাক্সই কালেক্ট হয় না। তো এত টিএ আইনধারী, তো কিছুই তো হচ্ছে না। তো এই জায়গাতে আমি মনে করি যে বদনাম নেওয়ার কোনো প্রয়োজন নেই এনবিআরের। তো তাদের আসলে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং একই সঙ্গে তাদের নিজস্ব প্ল্যানও দরকার। এখন হচ্ছে এমন যে আসলে ওই আমাদের যে ফাইন্যান্স ডিভিশন তারা বলে দিচ্ছে যে আসলে এই ইন্টারনাল রিসোর্সেস ডিভিশনের টার্গেট কতটুকু হবে, এটাও ঠিক নয়। তাদের নিজের ডিভিশন থেকে এনবিআরের নিজস্ব টার্গেট তৈরি করা উচিত। এইভাবে করে আমি মনে করি অটোমেশনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু মানে অনেক অগ্রগতি দেখিয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশও কিন্তু অনেক ভালো করেছে। তো আমরা এই মেশিনগুলো ইনস্টল যেন করি এবং একই সঙ্গে যে ওরিয়েন্টেশন, মোটিভেশন এগুলো করে আসলে আমাদের এই বদনামের যে বোঝা সেই ঘাট থেকে ঝেড়ে ফেলতে হবে। ভ্যাট আদায়ের ক্ষেত্রে তো আমরা দেখেছি যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যেও একটা অনীহা রয়েছে, তারা অনেকে এই ধরনের মেশিন ইনস্টল করেননি, এবং আয়কর প্রদানের ক্ষেত্রেও তো সাধারণ মানুষের মধ্যে সেই অনীহাটা রয়েছে। আমাদের দেশের যারা কর প্রদান করে তাদের মধ্যেও কি কিছুটা অনীহা কিংবা তারাও অনেকটা এগিয়ে আসছে না, এটাও কি একটি কারণ হতে পারে? আসলে পৃথিবীর কোনো দেশেই যদি আইনগত বাধ্যবাধকতা না থাকতো তাহলে সেক্ষেত্রে মানুষ কর দিত না। হ্যাঁ, এটা মানুষের স্বাভাবিক একটা প্রবণতা। তো এখন এই জায়গাটাতে আমাদের আইনগুলোকে তো কার্যকর করতে হবে। যাদের আসলে কর আদায় করার কথা তাদের অগ্রগতি আমাদের দেখা প্রয়োজন। তারা যদি বলেন যে আমাদের ম্যান পাওয়ার নেই, তো ম্যান পাওয়ার তো আর আজকাল লাগে না। আজকাল এমন হচ্ছে যে সব ডিজিটাল হচ্ছে, তো পৃথিবী এত দূরে গিয়ে গেছে, এআই হচ্ছে, ব্যবহার করছে। তো আমরা যদি এই মানুষের দোহাই দিই তাহলে তো আসলে এটা হলো না। তো আমরা মেশিন ইনস্টল করে দিব, তারপরে ওই ট্যাক্স কালেকশন হবে, এবং ইনিশিয়ালি যদি আমরা কিছু ইনসেন্টিভের ব্যবস্থা করি যে না ঠিক আছে মেশিন পুরো আমরা ছড়িয়ে দিলাম, তারপরে যে সমস্ত খাত থেকে ভালো করে তাদের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত কর্মচারী আছেন তাদের কিছু ইনসেন্টিভ থাকবে। তো এইভাবে করেও কিন্তু প্রথম দিকে তাদেরকে মানে আগ্রহী করা যায়। তো এইভাবে করে আস্তে আস্তে মানুষকে কর মানে দেওয়ার ক্ষেত্রে অভ্যাস তৈরি করতে হবে, এবং সেটা হয়তো মানুষ ইচ্ছা করে দিবে প্রথমে, এরকম নয়, বরং প্রথমে হচ্ছে আমাদেরকে তাদের সঙ্গে পজিটিভ কমিউনিকেশনে যেতে হবে। এভাবে গিয়ে তারপরে হলো যে একটা এইভাবে তাদেরকে বোঝাতে হবে যে আমরা যদি এখন কর না দিই বা কোনোভাবে কর ফাঁকি দেয় তাহলে কি হবে, যে সরকারের বাজেট বাস্তবায়নে তো তখন সরকারকে ঋণ করতে হবে, তখন কিন্তু সুদ সহ শোধ করতে হবে। তাই হচ্ছে এখন বিদেশ থেকে যখন আমরা ঋণ নিচ্ছি সুদ দিতে হচ্ছে, ব্যাংক থেকে ঋণ নিলে সুদ দিতে হচ্ছে, বন্ড মার্কেট থেকে সুদ দিতে হয়। তার মানে কি যে এখন না দিলে বরং সেটা কিন্তু তাদেরই ক্ষতি, মানে জনগণের ক্ষতি। তো এই সমস্ত ভাষা তো আমরা ব্যবহার করি না। তো একদিকে হলো টেকনোলজি ইনস্টলেশন, অন্যদিকে পজিটিভ কমিউনিকেশন, মোটিভেশন, এবং একই সঙ্গে যে মানে জনগণ থেকেও কিন্তু একটা সম্মতি আদায়। এইভাবে করে আমরা যদি একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান তৈরি করি, আশা করি যে আমাদের যে কর জিডিপি রেশিও সেটাও বাড়বে। আর এর পাশাপাশি সারা পৃথিবী কিন্তু আমাদের দেখছে, এখন সবাই আমাদেরকে সাপোর্ট দিতে চায়, বিশ্ব ব্যাংক সাপোর্ট দিতে চায়, এডিবি সাপোর্ট দিতে চায় যে যাতে করে টেকনিক্যাল ক্যাপাসিটি বাড়ে এবং একই সঙ্গে যে এই রাজস্ব আদায়টা ভালো হয়, অটোমেশন হয়। তো আমরা সেগুলোর জন্য ঋণও নিচ্ছি, আবার অন্যদিকে আইএমএফের কাছ থেকেও আমরা ঋণ নেওয়ার জন্য বিভিন্ন রকম শর্তের মধ্যে পড়ছি, কঠিন শর্ত। কিন্তু আমরা যদি আমাদের নিজস্ব রাজস্ব আদায়টা ভালো করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কঠিন শর্ত কিছুটা সহজ হয়ে যাবে। তো সেগুলো আসলে আমাদের প্রয়োজন। আপনি হয়তো জানেন যে আইএমএফ-এর অর্থায়নে বাংলাদেশের অর্থনৈতিক ব্যাপক একটি সংস্কারের পরিকল্পনা নিচ্ছে বিএনপি সরকার। কোন কোন সংস্কারগুলো অগ্রাধিকার ভিত্তিতে থাকতে পারে বলে আপনি মনে করছেন? না, আইএমএফ-এর যে শর্তগুলো হয়, তো সেই শর্তগুলোর মূল কথাই থাকে সংস্কার, এবং বাজারমুখী একটা অর্থনৈতিক সংস্কার তারা সবসময় বলে থাকে। তো তার জন্য একটা বড় বিষয় হচ্ছে কি যে যখন বিনিয়োগ আসবে তখনই তো বাজারটা সম্প্রসারিত হবে, এবং বিনিয়োগ গেলেই হচ্ছে এই ট্যাক্স বাড়বে। তো যার ফলে তারা এই সংস্কারগুলোর কথা বলেন। অন্যদিকে যে দেখবেন যে তারা বিভিন্ন রকমের ভর্তুকির বিপক্ষে কথা বলেন,
এই যে বর্তমানে বাংলাদেশে যে বিপুল পরিমাণে ভর্তুকি, এই বাজেটে প্রায় 1,20,000 কোটি টাকার মতো শুধু ভর্তুকি, এবং অল্প কয়েকটা সেক্টর মাত্র। বিদ্যুৎ জ্বালানি প্রায় অর্ধেক এই ভর্তুকির, আর সেখানে কৃষি খাত রয়েছে, অন্যান্য আরও কিছু খাত আছে। তো এখন বা এই যে গার্মেন্টস খাত বা যে রপ্তানিমুখী খাত, ওগুলোর জন্য কিছু ভর্তুকি আছে। তো এখন এই ভর্তুকি এই যে ডিস্টোরশন তৈরি করে, মানে কিছু এমন আইএমএফ তো তাদের থিওরি অনুযায়ী কথা বলে, সারা পৃথিবীতে একই রকমের তাদের শর্ত। তো এখন আমার ধারণা যে আইএমএফ বলবে এই জায়গাতে, বিশেষ করে যে এই ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, ট্যাক্স পলিসি, এই জায়গাতে সংস্কার নিয়ে আসতে এবং সেটা বাস্তবায়ন করতেই হবে। অন্যদিকে ভর্তুকি নিয়ে হয়তো একটা টাইমলাইন দিতে হবে তাদেরকে। তো মানে বিষয়টা এমন নয় যে এখনই আমরা ভর্তুকিতে প্রত্যাহার করবো, জনগণের স্বার্থে হয়তো কিছুদিন ভর্তুকি লাগবে, কিন্তু আস্তে আস্তে এগুলো সংস্কার করে তারপর এডিসি যখন গ্র্যাজুয়েশন হবে তখন তো আমরা এই ভর্তুকিগুলো আর দিতে পারবো না। সুতরাং এই সময়ের মধ্যেই হয়তো আমাদের ভর্তুকি নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে। তো সেটাই আইএমএফকে জানাতে হবে। এটি ছাড়াও আরও কিছু কাজ আমরা অলরেডি করে ফেলেছি, বিশেষ করে মানিটারি পলিসির ক্ষেত্রেও তাদের হয়তো কিছু উপদেশ শুনতে হবে আমাদের। কিন্তু এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে আমরা অনেকটাই করে ফেলেছি, তার কারণ এখানে যদিও এখন একটা রেঞ্জ আছে, রেঞ্জের বাইরে চলে গেলে তখন আমরা হয়তো ইন্টারভেনশন করি, যে হয় ডলার বিক্রি করি না, হলে ডলারটা কিনে থাকি। তো সেই কাজগুলো হচ্ছে আস্তে আস্তে হয়তো এটাও তুলে দিতে হবে, তাহলে ফুললি ফ্লোটিং হবে আমাদের এই যে ডলারের বা ফরেন এক্সচেঞ্জ রেট। তো এটা একটু মানে কঠিন সিদ্ধান্ত, তো সেটাও আস্তে আস্তে নিতে হবে। আর এর পাশাপাশি আমাদের অন্যান্য যে সমস্ত খাতগুলো আছে, বিশেষ করে ব্যাংকিং খাতের সংস্কার, এটা খুবই প্রয়োজন। তো সেই জায়গাতেও আইএমএফের খুব একটা শক্ত হয়তো মনিটরিং থাকবে, এবং বাংলাদেশের সরকারের দিক থেকেও একটা হয়তো ভালো প্রতিশ্রুতি দিতে হবে, এবং সরকারও এখানে যথেষ্ট পরিমাণে কমিটেড। কিন্তু আমার ধারণা এখানে অনেক শক্ত পদক্ষেপও নিতে হবে, তার কারণ এই ব্যাংকের অনেক মালিক পালিয়ে গেছেন, তারপরে যে পরিমাণে আসলে খেলাপি ঋণ প্রায় 5.5 লাখ কোটি টাকার মতো, তো সেগুলো কিন্তু আদায়যোগ্য আর নয়। দেন টাকাগুলো কোত্থেকে আসবে? ব্যাংকগুলোকে দাঁড় করাতে হবে, মার্জার অ্যাকুইজিশন লাগবে, আবার এর বাইরে ইন্স্যুরেন্স সেক্টর আছে, তো সেখানে অবস্থা ভালো নয়। সার্বিকভাবে আর্থিক খাত নিয়ে হয়তো পুরো আর্থিক খাত নিয়ে আসলে সংস্কারের দিকে এগিয়ে লাগবে। যেতে হবে। আমরা প্রত্যাশা করছি সংস্কার এগিয়ে দেশে অর্থনীতি একটি ভালো পর্যায়ে চলে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আলোচনা যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।